হ্যালো সবাইকে, কি খবর সবার? কেমন আছো সবাই? আহ, আমার কথা শুনতে পাচ্ছ নাকি? একটু সবাই বলিও। সবাই একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ নাকি। আহ, কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? প্রথমেই শুরুতে বলি, সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে আমাদের এই ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে দেখা করতে পেরে আসলে মানে সরাসরিভাবে কথা বলতে পেরে আমি খুবই 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 খুশি। এবং হচ্ছে যে ইনশাল্লাহ এই যাত্রাটা অব্যাহত থাকবে। তাড়াতাড়ি তোমরা একটা কাজ করবা, তাড়াতাড়ি তোমরা একটু সবাইকে মেনশন করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাস করতে পারে। আর এখানে যেহেতু এটা লাইভ ফ্রি ক্লাস, একদম জাস্ট ফ্রি ক্লাস, তোমরা যদি সবাইকে একটু তাড়াতাড়ি মেনশন করো তাহলে হচ্ছে যে আমাদের একটু সুবিধা হবে, সবাই একটু তাড়াতাড়ি পাবে। আমরা জাস্ট কিছুক্ষণ পরে ক্লাসে শুরু করব। তোমরা একটু সবাই তাড়াতাড়ি সব বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সবাই ফ্রি ক্লাসটা পায়। দেখো, এটা হচ্ছে যে তোমাদের নৈতিক দায়িত্ব। এই রোজা রমজানের মাস, এই রোজা রমজানের মাসে তোমরা যদি সবাইকে খুব তাড়াতাড়িভাবে মেনশন করো তাইলে হচ্ছে যে তারাও তোমাদেরকে দোয়া দোয়া দিবে। আচ্ছা, আমরা একটু দেখি। অল ইজ ক্লিয়ার স্যার। আচ্ছা, চমৎকার, তাহলে তোমরা ঠিকভাবেই শুনতে পাচ্ছ। দেখো, আমি সবসময় এই কথাটা বলি যে আসলে লাইটিং ব্যবস্থাটা ফেসবুকের মানে লাইভ ক্লাসগুলোতে খুব বেশি ইম্পর্টেন্ট। এখন তার উপরে হচ্ছে যে আমি একজন কালো মানুষ, আমার এই পিছনে যদি হোয়াইট বোর্ডটা না থাকতো তাহলে হয়তো আমাকে ঠিক মতো দেখাও যেত না। সো থ্যাংক গড যে সবাই আজকাল হোয়াইট মার্কার বোর্ড ইউজ করে। আগের দিনের যদি ওই কালো কালারের চকের বোর্ড থাকতো তাহলে হয়তো বা ওই কালো আর এই কালো মিলেমিশে একাকার হয়ে যেত, তখন হয়তো বা আমাকে আর দেখাও যেত না। যাই হোক, আমরা কিছুক্ষণ পরে ক্লাসটা শুরু করে দিব। দেখো, বিন্যাস সমাবেশ এমন একটা টপিক, তোমরা যখন ক্লাস করবা এখনই সবাইকে আসলে মেনশন করো। পরবর্তীতে যখন ক্লাস করবা তখন শুধু ক্লাসের উপরে একটু ফোকাসটা বেশি দিবা। দেখো, ক্লাসের মাঝখানেও যদি তোমরা শুধু মেনশন 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 দিয়ে থাকো তোমরা ক্লাসটা বুঝবা কোন সময়। আমি একদম ফ্র্যাঙ্কলি একটা কথা বলে দিলাম, যত বেশি মেনশন করবা তত বেশি মানুষ জানবে, এটাই সত্যি কথা। কিন্তু এটাও সত্যি কথা যে তোমরা যদি শুধু মেনশনের জন্য ব্যস্ত থাকো তাহলে আসলে তুমি ক্লাসটা ঠিকমতো বুঝবা না। তোমাকে ক্লাসে রেসপন্স করতে হবে। ক্লাস আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো ঠিকঠাক মতো তোমাদেরকে বলতে হবে। তখন গিয়ে হচ্ছে তোমরা আসলে ক্লাসটা ভালো করে বুঝতে পারবা। আর একটা কথা বলি, মাত্র 140-144 জন আসছে। দেখো, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মানে অন্য যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ধরো তোমার ম্যাট্রিক্স নিয়ে নাও, একটা চ্যাপ্টার আছে, সেখানে কিছু তোমার ম্যাট্রিক্সের কিছু মানে অঙ্ক আছে, সেই অঙ্কগুলো সলভ করলে মোটামুটি পারা আছে। প্রত্যেকটা টপিকেরই বেসিক আছে। কিন্তু বিন্যাস সমাবেশ এমন একটা টপিক যে টপিকটাতে আসলে থিওরিটিক্যাল কথাবার্তা বেশি, মানে হচ্ছে যে মৌখিক কথাবার্তা বেশি। আর এগুলো সবগুলো হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার কোনো এরকম যে তুমি ক্যালকুলেশন করে করে বের করবা এরকম কিছু নাই। তো এই টপিকটা হচ্ছে যে এই জন্য সবার বোঝাতেও এবং বুঝতেও কেমন জানি একটু মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগে, কিন্তু খুব সহজ একটা টপিক এবং খুব মজার একটা টপিক, যেটা আজকে তোমরা দেখবা ডেফিনেটলি। তোমরা হয়তো বা এটার বেসিকটা জানবা। আচ্ছা, আমরা একটু ক্লাসে শুরু করে ফেলি, আমরা ক্লাস শুরু করে ফেলি, তাহলে কি আসলে সুবিধা হবে। আচ্ছা, সো হ্যালো বিন্যাস, বুঝবো কি তোমায় মনে এতটুকু আশ, করবে কি তুমি সর্বনাশ, খেয়ে যাবো ধোকা আর অনেকগুলো বড় বাঁশ, নাকি তোমাকে করতে পারবো দাস, পরীক্ষায় করব পাস এবং প্রশ্ন না করে ফাঁস, কি হবে আল্লাহ জানে এই রোজার মাস। যাই হোক, লেটস স্টার্ট দ্য ক্লাস অফ বিন্যাস। আহ, আমি আসলে এগুলা এইসব ছড়া কবিতা ছোট ছোট ছড়া স্টুডেন্টদের সবসময় বলে আসলে একটু শুরু করতে চাই। খুব ভালো লাগে আমার থেকে এরকম ছড়া বলতে। যাই হোক, আজকে আমরা পড়বো হচ্ছে বিন্যাস। প্রথমেই শুরু করতে হবে আমাদেরকে বিন্যাস নিয়ে। আচ্ছা, দেখো, এই তোমাদের ছড়াটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাইও। দেখো, বিন্যাস সম্পর্কে একদম শুরুর যে কথাটা আমি একটু আগে বলি। বিন্যাস সম্পর্কে যে একদম শুরু যে হয়েছিল, একদম শুরুতে দেখো ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও। বিন্যাসটা একদম যে শুরু হয়েছিল অনেক আগের কথা, সেটা 1114-তে। 1114-তে জন্মগ্রহণ করছিল আসলে একজন জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। ওনার নাম ছিল ভাস্কারা। ওনার নাম ছিল ভাস্কারা। ভাস্কারা টু, আসলে ভাস্কারা ওয়ান নামে আরেকজন ছিল, দ্বিতীয় ভাস্কারা বলা হয় ওনাকে। উনি 1114-তে জন্মগ্রহণ করছিল এবং উনি 1150-এ একটা বই লিখেন। 1150-এ একটা উনি বই লিখেন, বইটার নাম ছিল হচ্ছে যে ওই যে একটা গান আছে না হুমায়ুন আহমেদের, লীলাবতী লীলাবতী বড় যুবতী সৈগ। ওই 1150-এ তিনি আসলে একটা বই লেখেন লীলাবতী। লীলাবতী, এই যে এই বইটা, এই লীলাবতী বইয়ে আসলে উনি
মানে এই যে এন সংখ্যক জিনিসকে যে কতভাবে সাজাতে পারবো সেটার সূত্রটা তিনি প্রথমেই আসলে এই লীলাবতী বইয়ে দিছিলেন। সো এখন আহ, এই যে এন সংখ্যক বিভিন্ন বস্তুকে সাজানো, এই কথাগুলো বললে কেমন জানি খুব বিশ্রী লাগে যে এন সংখ্যক জিনিসগুলোকে আমি কিভাবে সাজাবো, মানে এন টেন চলে আসলে কেমন জানি খুব বিরক্ত লাগে। আমরা এত বিরক্তির কাছে যাব না, আমরা একদম সহজভাবে পড়বো। সো ভাস্করা টু 1150-এ একটা বই প্রকাশ করেন যার নাম হচ্ছে লীলাবতী। এই লীলাবতী বইয়ে তিনি এন সংখ্যক বস্তুকে সাজানোর একটা হচ্ছে যে মানে সূত্র প্রদান করছেন। পরবর্তীতে আরেকজন ছিল যার নাম হচ্ছে জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ। ওনার নাম হচ্ছে জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ। তিনি 1736-এ জন্মগ্রহণ করেন ইটালির টুরিন শহরে। 1736-এ জন্মগ্রহণ করেন ইটালির টুরিন শহরে। তিনি আসলে বহুপদী বহুপদী সমীকরণ আছে না তোমাদের একটা চ্যাপ্টার, যেটা তোমরা সেকেন্ড পেপারে গেলে পাবা। বহুপদী বহুপদী সমীকরণের যে মূল আছে, সেই মূলের যে তোমার প্রকৃতিগুলো আছে সেগুলো নিয়ে যখন তিনি আলোচনা করতে গেছে, তিনি যখন এগুলোকে পর্যবেক্ষণ করতে গেছে, সেখানে তিনি বিন্যাস যে আছে সেটা তিনি লক্ষ্য করেন। সেখানে বিন্যাসের খুব সুন্দর প্যাটার্ন আছে, সেখানে তিনি সেটা লক্ষ্য করেন। এর পরবর্তী তিনি একটা বইও লিখছে যেটার নাম হচ্ছে যে সলিউশন অফ নিউমেরিক্যাল ইকুয়েশনস। এই বইটা আসলে পরবর্তীতে বীজগাণিতিক যে আমরা এতদিন ধরে যে অব্যাহত হয়েছে বীজগণিতের যত আসলে মানে ধারাটা প্রবাহ হয়েছে, সেই ধারাটা আসলে অনেক বেশি দূর আগে নিয়ে গেছে আসলে এই বইটা, সলিউশন অফ নিউমেরিক্যাল ইকুয়েশনস। আচ্ছা, তো বিন্যাস জিনিসটা কি, এটা সবচেয়ে প্রথম আগে আমাদেরকে একটু জানতে হবে। দেখো, আমরা যখন আমাদের এই আশেপাশের পরিবেশের মধ্যে সব কিছু আমরা সাজাতে অনেক পছন্দ করি। দেখো, তুমি তোমার শোকেসের দিকে তাকাও, তুমি খুব সুন্দর করে দেখবো সাজিয়ে রাখছো অনেক জিনিসগুলো। তুমি যদি ছোটোবেলা থেকে অনেকগুলো মেডেল টেডেল পাও, অনেক ছোটোবেলায় তোমরা অনেক ক্রেস্ট পাও, মেডেল পাও, দেখবা তোমার সেটা তুমি সিঙ্ক্রোনাইজভাবে তুমি সাজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করো। যেমন হচ্ছে তুমি ক্লাস 5-এ একটা মেডেল পাইছো, ক্লাস 6-এ একটা মেডেল পাইছো, তুমি সুন্দর করে সাজিয়ে রাখছো জিনিসগুলো। মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাজাতে খুব পছন্দ করি, এটা হচ্ছে মূল কথা। এছাড়াও সাজানো ছাড়াও এই যে বর্তমানে যে এত এত মোবাইল নাম্বার, এত এত গোপন পাসওয়ার্ড থাকে, কোড থাকে, এই প্রত্যেকটা জিনিসে আসলে বিন্যাসের দারুণ ব্যাপকভাবে ব্যবহার আছে। তোমরা এই প্রথম ব্যবহারটা বুঝছো নাকি? মোটামুটি কথাবার্তা এগুলো তো হচ্ছে যে জাস্ট শুরুর কথাবার্তা, আমরা এখনো কোনো কিছু পড়াইনি, আমরা কোনো কিছু এখনো যাইনি, আমরা আস্তে ধীরে যাবো। তো আশা করি মোটামুটি তোমরা এই প্রথম কথার বুঝতে পারছো যে সাজানো মানে হচ্ছে বিন্যাস। সাজানো এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা পরবর্তীতে আরও বলবো। সো এখন একদম শুরুতে একটু মনোযোগ দিবা, আমরা কিছু সূত্র লিখব। সূত্র শুনলেই মানুষের মাথা খারাপ হয়ে যায়, তোমরা একদম মাথা খারাপ করবে না। এই সূত্রগুলো আসলো কিভাবে, এই সূত্রগুলোর ডেপথ কি, এই সূত্রগুলো কিভাবে ফিল করা যায় তা তো আমরা অবশ্যই পড়বো, কিন্তু তোমাদেরকে আগে প্রথমে একটু সূত্রগুলো দেখতে হবে। আচ্ছা, একটু সূত্রগুলো কষ্ট করে লিখো তোমরা। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছে। প্রথমেই আমি জাস্ট কয়েকটা সূত্র লিখবো যে এন সংখ্যক জিনিস হতে, তোমরা একদম ঘাবড়াবা না, জাস্ট লিখতে থাকো আমার সাথে সাথে। এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে, এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, NPR। এগুলো কি হাবিজাবি লিখতেছি, সেগুলো দেখলে হয়তো অনেকে ঘাবড়ে যাবে। এখন একদম ঘাবড়ানোর কিছু নাই, লিখতে থাকো। NPR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এগুলো কোত্থেকে কী কী আসছে সব আমরা পড়বো। আচ্ছা, আরেকটা লিখো, n সংখ্যক জিনিস হতে, আশা করি সবাই লেখা বুঝতে পারতেছে, সবাই লেখা বুঝতে পারতেছো নাকি একটু জানাইও তোমরা। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে, r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ হচ্ছে তোমার NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছে, লেখা দেখতে কারো কোনো অসুবিধা হচ্ছে না, সবাই একটু লিখে ফেলো তাড়াতাড়ি। সো প্রথম একদম যে শুরুর কথাটা সেটা হচ্ছে যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস হচ্ছে NPR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ হচ্ছে NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এগুলো দেখলে খুব মানে কষ্ট লাগে, মনে অনেক দুঃখ লাগে যে এগুলো আসলে কী বলতে চায়, এগুলো এরকম কেন, আর এত কঠিন কঠিন কথাবার্তা কেন। দেখো, জাস্ট খালি এই জিনিসটা আমরা এই কারণে লিখছি যাতে তোমরা পরবর্তীতে এটা যদি আসে তোমরা যদি এটাকে চিনতে পারো। আচ্ছা, সো আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, সমাবেশ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, আমরা আপাতত আগে বিন্যাস নিয়ে কথা বলি। আচ্ছা,
সো এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো এখানে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা আমি একটু হালকা করে এখন বলবো, পরবর্তীতে আরও ডিটেলস বলবো। ফ্যাক্টোরিয়াল কি মানে হচ্ছে, সাপোজ ধরো যদি 5 ফ্যাক্টোরিয়াল বলা হয়, ফ্যাক্টোরিয়ালকে এভাবেও প্রকাশ করা হয় অথবা ফ্যাক্টোরিয়াল 5 এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো একভাবে তোমরা প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা লিখতে সুদা, এই জন্য আমি সবসময় এটা ইউজ করি। তোমরা এটা জাস্ট চিহ্নের ব্যবহার, তোমরা যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারো। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আসলে কিছু না, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আসলে 5 ফ্যাক্টোরিয়াল বলা হয়। যদি আমরা সাপোজ এরকম বলি 6 ফ্যাক্টোরিয়াল কত হবে, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে বলা হবে 6 ফ্যাক্টোরিয়াল। এরকম তোমার যদি তাহলে বিশাল অঙ্কের সংখ্যা বলে, যদি 100 ফ্যাক্টোরিয়াল বলে, তাহলে বুঝতে পারছো বিশাল একটা অবস্থা এখানে, মানে এটার মানটা বিশাল। 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু করতে 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 আলটিমেটলি শেষে গিয়ে 1, এই পুরো যে মানটা সেটার মানটাই হচ্ছে আসলে 100 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল মানে এত, 6 ফ্যাক্টোরিয়াল মানে এত। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি তা হয়তো বা আপাতত তোমরা একটু হলেও বুঝতে পারছো, আমরা পরবর্তীতে এটা ডিটেলস বলবো। আচ্ছা, সো তোমরা আশা করি এতটুকু লেখছো। এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটা আমি পাশে দিয়ে এই যে NPR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা আমি একটু পাশে দিয়ে লিখে রাখলাম, পরবর্তীতে হয়তো এটা আমাদের কাজে লাগবে, আমরা এটা এখানে থাকি এই জিনিসটা। আচ্ছা, আমাকে বলো দেখি তোমরা এতটুকু বুঝতে পারছো নাকি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝতে পারছো নাকি? আশা করি অনেকেই ফ্যাক্টোরিয়াল জিনিসটা জানতা। দেখো, এই যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস, আমি কথাটা বলছি বিন্যাস, ওই বিন্যাস জায়গাতে আমি আরেকটা কথা বলতে পারতাম, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো, এই কথাটাও আমি বলতে পারতাম, সাজানো। ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে যেটা লিখছি সমাবেশের ক্ষেত্রে, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ, যে কথাটা লিখছি, সমাবেশ না লিখে সেখানে আমি বাছাই এই কথাটাও লিখতে পারতাম। সমাবেশ না লিখে সে জায়গাতে আমি বাছাই সেই কথাটাও লিখতে পারতাম। দেখো, মনোযোগ দাও, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো NPR, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বাছাই মানে হচ্ছে যে NCR। এখন একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমি এটা তো বলি নাই যে NPR NCR, এখানে P হচ্ছে পারমুটেশন, পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, আর C মানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। আচ্ছা, তো এদের আরেকটা কথা আছে, বিন্যাস মানেই সাজানো, সমাবেশ মানে হচ্ছে বাছাই। এই যে দুইটা ওয়ার্ড বা সাজানো আর বাছাই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, যেগুলো তোমাদের পরবর্তীতে ব্যাপকভাবে কাজে লাগবে। তোমরা অবশ্যই এই দুইটা ওয়ার্ডকে একটু মনে রাখো। আচ্ছা আচ্ছা, আশা করি তোমরা এগুলা বুঝে গেছো। কিন্তু একদম সত্যি কথা কি, এই যে আমি যে সূত্রগুলো লিখে রাখছি, সূত্রগুলো লিখে দিলাম, এই সূত্রগুলো কখনোই এভাবে হুট করে পড়া উচিত না। এভাবে পড়লে কখনোই আসলে আমরা এই ব্যাপারটা ফিল করতে পারি না। সবার বইয়েই এই সূত্রগুলো লেখা আছে এবং এই সূত্রগুলো দেখে 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 মানুষ অঙ্ক করা শুরু করে দেয়, কিন্তু কখনোই এখানে এভাবে অঙ্ক করাটা উচিত না। আমাদের এই সূত্রগুলোর ডেপথ কি অথবা এই সূত্রগুলো আসলো কিভাবে, এগুলা যদি আমরা না বুঝি কখনোই আমরা ভালোভাবে অঙ্ক করতে পারবো না। তো এখন আমাদেরকে আসলে এই সূত্রগুলো ভালো করে বুঝতে হবে। এই সূত্রগুলো বোঝার জন্য বা বিন্যাস বোঝার জন্য, বিন্যাস সমাবেশ বোঝার জন্য একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, আর তা হচ্ছে গণনা। তা হচ্ছে গণনা। একটু মনোযোগ দিবা তোমরা সবাই। তো গণনা, তো এখন সবাই বলবে যে উমা বিন্যাস সমাবেশ তো তাহলে খুব সোজা, বিন্যাস সমাবেশ জানতে হলে আমাকে জাস্ট গণনা জানতে হবে, গণনা জানলে কিছু জানতে হবে না। হ্যাঁ, তোমাকে খুব ভালো করে জানতে হবে গণনা, কিন্তু ওই যে ছোটোবেলায় আমরা যেগুলো পড়ে আসছিলাম এভাবে যে তুমি হাতের 10টা আঙ্গুল গুনতেছো, 1 2 3 4 5 6 7 8 9 10, এত সিম্পল গণনা দিয়ে হবে না। আমাদেরকে একটু আপডেট গণনাতে যাইতে হবে, আমাদেরকে একটু আপডেট গণনাতে যাইতে হবে। ওই গণনাতে গেলেই আমরা আসলে ভালো করে বিন্যাস সমাবেশ জিনিসটা বুঝতে পারবো। তো গণনার দুই ধরনের আসলে প্রকার আছে। একটা হচ্ছে গণনার যোগের ধারণা, সবাই লিখতে পারো, এগুলো জাস্ট আমরা বেসিক কথাবার্তা আলোচনা করতেছি আর কিছু না। গণনার যোগের ধারণা, আর একটা হচ্ছে গণনার গুণের ধারণা। গণনার যোগের ধারণা এবং হচ্ছে গণনার গুণের ধারণা। তোমরা আশা করি সবকিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ, আমি একটু চেক করি। তো তাইলে আমরা প্রথমে একটু টপিক নিয়ে একটা টপিক নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে আমরা বলি গণনার যে যোগের ধারণাটা আছে, এই যোগের ধারণাটা আসলে কি, এই যোগের ধারণাটা আসলে কি বোঝায়। তা আমরা আসলে অনেক ধরনের উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ আমি প্রায় সময় দিই। সাপোজ তোমার কাছে স্যামসাংয়ের ধরো তোমার 3টা মডেলের মোবাইল তোমার কাছে আছে। একটু মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনতে হবে, নাহলে কিচ্ছু বুঝবা না। সাপোজ তোমার কাছে স্যামসাংয়ের 3টা মডেলের মোবাইল আছে।
সাপোজ এরকম আছে তোমার স্যামসাং, এই যে স্যামসাং, আমি একটু তাদের ব্র্যান্ডিং করে দিচ্ছি। স্যামসাংয়ের 3টা মডেলের মোবাইল আছে। একটা হচ্ছে সাপোজ নোট 20 আলট্রা, যেটা আমি ব্যবহার করি, আমার বলতে খুব ভালো লাগতেছে, নোট 20 আলট্রা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার S21 আলট্রা, দুনিয়ার আলট্রা এখন মোবাইলের নামে। আচ্ছা, নোট 20 আলট্রা, S21 আলট্রা। আরেকটা ধরো মোবাইল আছে A50 অথবা A52, কিছু একটা ছিল না, ধরে নিলাম আমরা হচ্ছে A50। আচ্ছা, স্যামসাংয়ের 3টা মডেলের মোবাইল আছে। আবার আরও তো অনেকগুলো আছে, আমি জাস্ট আপাতত 3টা হিসাবে সুবিধার্থে আমি লিখে নিচ্ছি। ধরো আইফোনের 2টা মডেলের মোবাইল আছে, আর কোনো মডেলের মোবাইল নেই। যাক, এটা হচ্ছে যে আমাদের নিজেদের কল্পনা ব্যবস্থা। তো একটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স আলট্রা, বহুত কিছু এখানে, 12 প্রো। আরেকটা হচ্ছে সাপোজ আইফোন 11 প্রো, ঠিক আছে? এই 5টা মোবাইল আছে। সো তার মধ্যে স্যামসাংয়ের 3টা মডেলের মোবাইল আছে, আইফোনের 2টা মডেলের মোবাইল আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন যদি আমি এরকম করি যে একজন ক্রেতা, একটু মনোযোগ দিতে হবে তোমাদেরকে, প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। একজন ক্রেতা স্যামসাং অথবা আইফোন কোম্পানির যে কোনো একটা মডেলের একটা মোবাইল যদি পছন্দ করে, তাহলে সে কত উপায়ে পছন্দ করতে পারবে? কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। স্যামসাং অথবা, আমি একটা ওয়ার্ড নিছি অথবা, এই ওয়ার্ডটা খুব খুব জরুরি, খুব জরুরি, এটা পরবর্তী বুঝবো আস্তে আস্তে আরও। তা আমি যদি প্রশ্নটা এভাবে করি, একজন ক্রেতা স্যামসাং অথবা আইফোনের যে কোনো একটি মডেলের একটা মোবাইল যদি পছন্দ করে, সে কত উপায়ে পছন্দ করতে পারবে? দেখি তোমরা একটু আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কত উপায়ে সে পছন্দ করতে পারবে, কে বলতে পারবা? হ্যাঁ, আসলে এটা 5 উপায়ে করা যাবে। একটু মনোযোগ দাও সবাই, প্রশ্নটা একটু আবার আমি একটাবার বলি যে স্যামসাং অথবা আইফোনের যে কোনো একটা মডেলে একটা মোবাইল সে কত উপায়ে পছন্দ করতে পারবে? সে আসলে 5 উপায়ে পছন্দ করতে পারবে। দেখো, এটা একদম সিম্পল একটা চিন্তা। কেন? কারণ হচ্ছে তোমার, হয় সে নোট 20 আলট্রা পছন্দ করবে, নয় S21 আলট্রা পছন্দ করবে, না হয় A50 পছন্দ করবে, না হয় আইফোন পছন্দ করবে 12 অথবা আইফোন 11 পছন্দ করবে। এই 5টাই উপায় আছে। এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে যে 2টা, 3-এ 5 উপায় আছে। সে আসলে যে কোনো একটা মডেলের একটা মোবাইল পছন্দ করতে পারবে সে। আশা করি সবাই, এটা একদম সিম্পল একটা কথা, যোগের একটা কথা। আশা করি এই কথাটা বুঝতে কারো কোনো পিএইচডি ধারণ করতে হবে না, মানে বহুত কিছু পড়ালেখা করতে হবে না, অথবা বিন্যাস সমাস নিয়ে বহুত কোনো জ্ঞান হইতে হবে না। একদম সিম্পল একটা কথা, যে যদি তোমার একটা মানুষ চায় সেই 3টা অথবা ওইটা, 3-এ টোটাল 5 উপায় আছে, যে কোনো একটা মডেলের মোবাইল পছন্দ সে করতে পারবে। আচ্ছা, সো এখন এটাই ছিল আসলে যোগের ধারণা। দেখো, আমি যোগ করছি, 3+2 যোগ করছি, যোগ করে আলটিমেটলি আমি 5টা উপায় বের করছি। আচ্ছা, কিন্তু যদি এখন প্রশ্নটা এরকম হয় যে স্যামসাংয়ের 3টা মডেলেরই মোবাইল আছে, আর আইফোনের 2টা মডেলেরই মোবাইল আছে। এবার যদি প্রশ্নটা এরকম হয়, মনোযোগ দিতে হবে, স্যামসাং এবং এবার আর অথবা নাই, এবার আছে এবং, স্যামসাং এবং আইফোনের যে কোনো একটি মডেলের একটা মোবাইল কত উপায় পছন্দ করতে পারবে? দেখো, স্যামসাং এবং আইফোন, এবার একটা মোবাইলে একটা মডেল না, সরি, স্যামসাং এবং আইফোনের কতটি মোবাইল পছন্দ করতে পারবে, মানে কত উপায়ে মোবাইল পছন্দ করতে পারবে স্যামসাং এবং। তো এই ওয়ার্ডটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু বুঝতে হবে তোমাদেরকে। দেখো, যখন আমি এবং বলে দিছি, আমি একটু জিনিসটাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো, যখন আমি এবং বলে দিছি, তখন তোমাকে হয় স্যামসাং নিতে হবে এবং সাথে একটা আইফোনও নিতে হবে, কিন্তু এবং। সো তখন তুমি আসলে কীভাবে কী করবা, ব্যাপারটা এভাবে চিন্তা করো। সাপোজ তুমি নোট 20 নিছো, S21 নিছো, আর হচ্ছে যে A50 নিছো, মনোযোগ দাও, আর এখানে আছে তোমার আইফোন 12, আর এখানে আছে আইফোন 11। আশা করি সবাই দেখতে পাচ্ছে, কারো হয়তো বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি একটু নিচের দিকে লিখে ফেলছি, তা হয়তো বা কারো কোনো দেখতে অসুবিধা হচ্ছে না। তোমরা একটু নিজেরাও কথা বলার পাশাপাশি একটু জাস্ট ইয়াও দেখো। হ্যাঁ, 6, খুব খুব চমৎকার, অনেক অ্যান্সার দিয়েও দিছে অলরেডি, হ্যাঁ, চমৎকার। এই যে দেখো, এখন তুমি কিভাবে চুজ করবা, আমরা এই চুজের ব্যাপারগুলোই একটু আসলে ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে মনোযোগ দিতে হবে। তুমি হয় বা তুমি নোট 20 নিবা, তার সাথে আইফোন 12 নিবা, তুমি নোট নিবা বা আইফোন 11 নিবা, তাই না? মানে এরকম একটা চয়েস হতে পারে নোট আর আইফোন 12, এরকম একটা চয়েস হতে পারে নোট আর আইফোন 11। কথা মনোযোগ দিতে হবে, ঠিক আছে না? আবার এরকম কি হইতে পারে না, S21 এর সাথে আইফোন 12, S21 এর সাথে আইফোন 11, এরকম হইতে পারে। তো এখানে 2টা, আরও সাথে 2টা হবে, S21 আইফোন 12, S21 আইফোন 11। আচ্ছা, আবার কি এরকম হইতে পারে না যে A50 আইফোন 12, A50 আইফোন 11, এভাবে হইতে পারে, A50
আইফোন 12 একদম আস্তে আস্তে পড়ো, A50, আইফোন 11 আমরা একদম আস্তে আস্তে পড়বো, কোনো সমস্যা নেই, অনেক টাইম আছে আমাদের। আচ্ছা, সো এই যে দেখো টোটাল দুইটা 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 করে বারবার মুছছি আমি, টোটাল আমি লিখছি কিন্তু 6টা উপায়, টোটাল আমি লিখছি 6টা উপায়। এই 6টা উপায়েই তুমি স্যামসাং এবং আইফোনের মোবাইল আসলে পছন্দ করতে পারো। সো তাইলে ব্যাপারটা আসলে কি দাঁড়ায় দেখো, ব্যাপারটা এখানে কিন্তু তুমি কি করছো, এই 6টা আসলে কোত্থেকে, এই 6টা আসছে কিন্তু এই যে দেখো এখানে আছে 3 আর এখানে আছে 2, 3 গুণ 2, এই যে তুমি 6টা উপায় তুমি বের করছো, তুমি গুণ করছো, তুমি গুণ করছো, তুমি গুণ কেন করছো সেটা হচ্ছে একটা বিষয়। দেখো তুমি গুণ কখন করো সেটা হচ্ছে একটা বিষয়, আমরা কিছুক্ষণ পর সব কিছু আরও ডিটেলস বলবো, কিন্তু তুমি মূলত কথা এখানে 6টা উপায় যে বের করছো তুমি আসলে গুণ করছো, 3-এর সাথে তুমি 2টা গুণ করছো। সো তাইলে এটাই আসলে ওই যে যোগের ধারণা, তো আমরা পড়ছি এটা আসলে আমার গুণের ধারণা। সো তাহলে যোগের ধারণা আর গুণের ধারণা নিয়ে আমি হালকা কথা বলছি, তোমাদের বিন্যাস যদি খুব ভালো করে বুঝতে হয় তাহলে তোমাকে আসলে গুণের ধারণাটা খুব ভালো করে বুঝতে হবে। সো গুণের ধারণার একটা উদাহরণ ছিল এটা, দেখো ব্যাপারটা কী হয়েছে, এই যে নোট 20 তার সামনে 2টা অপশান, S21 তার সামনেও 2টা অপশান, A50 তার সামনেও 2টা অপশান, প্রত্যেকটার সামনে 2টা করে অপশান। এই কথাটা যে কতটা জরুরি, প্রত্যেকটা আস্তে আস্তে পড়লেই ব্যাপারটা ভালো করে ডিপলি ফিল করতে পারবা, নাহলে ফিল করতে পারবা না। কিন্তু প্রত্যেকটা সামনেই আসলে তোমার কি 2টা করে অপশান আছে, যখন প্রত্যেকটা সামনেই এরকম 2টা করে অপশান থাকে তখনই আসলে গুণ হয়। এই কথাটা খুব খুব জরুরি, তোমরা নোট ডাউন করে লিখে রাখতে পারো, তোমরা নোট করে লিখে রাখবা যে প্রতিটা সামনেই যখন তোমার অপশান সেম থাকে তখন আসলে গুণ হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ তো গেল, এটা আশা করি কম বেশি সবাই বুঝতে পারছে, এই উদাহরণটা যোগের ধারণা আর গুণের ধারণা নিয়ে আমরা হালকা কথা বলছি। আচ্ছা, সো তাইলে এই যে গুণের যে ধারণাটা আছে, আমাদের গুণের ধারণা থেকে আসলে অনেক ধরনেরই আমরা উদাহরণ দিতে পারি। এই গুণের ধারণা তোমাদের আজকের না, তোমরা অনেক আগের থেকেই গুণের ধারণাটা করে আসছো। যে দেখো আমি একটা উদাহরণ দেখাই, সাপোজ এই যে এখানে অনেকগুলো জিরো আছে, 0 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 দুনিয়ার জিরো, আসলে জিরো না, এগুলোকে আমি উপাদান বলতে পারি। ঠিক আছে, এই যে দেখো অনেকগুলো এখানে আমি উপাদান এখানে লিখে রাখছি। সো একদম সহজ যে উপায়টা, এখানে কয়টা এরকম জিরো আছে, কয়টা এরকম গোল্লা গোল্লা আছে, খুব ফাস্ট কে বলতে পারবো দেখি, বলো তো কিভাবে করবো তোমরা, কি 1 2 3 4 কয়টা আছে, একটু অ্যান্সার দাও দেখি সবাই, একটু অ্যান্সার দাও কয়টা আছে এখানে। অথবা হচ্ছে যে যোগ এবং হচ্ছে গুণ, এই যে এই কথাটাই খুব ইম্পর্টেন্ট, একজন কমেন্ট করছে এখানে ইসলাম আদর, মাহমুদ ইসলাম আদর, অথবা হচ্ছে যোগ আর এবং হচ্ছে গুণ, আসলে এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা দেখি 30, এই যে 30 সবাই আনসার দিচ্ছে, 30 চমৎকার। 39 একজন রীতিতে দেবে, এতগুলো আছে নাকি এখানে, 30, হ্যাঁ। আচ্ছা এই যে দেখো এখানে যে আসলে এভাবে গুণা শুরু করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10, সে আসলে খুবই বিশ্রী একটা উপায় আসলে এটাকে গণা শুরু করছে, কখনো এভাবে গণা উচিত না। প্রথমে কি গণা উচিত দেখো, 1 2 3 4 5, এই যে 5, আর 1 2 3 4 5 6, এই যে 6, তাহলে 5 গুণ 6 আলটিমেটলি এখানে 30টা আছে, এখানে 30টা এরকম গোল্লা গোল্লা আছে। মূল কথা হচ্ছে যে দেখো খুব সহজে এই যে এগুলো কিন্তু তোমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, তোমরা নিজেরা নিজেরা কিন্তু বেসিক থেকেই তোমাদের নিজেদের জ্ঞান থেকেই তোমরা কিন্তু হয়তো বা বেশিরভাগ স্টুডেন্টই এভাবেই গুণটা করছে। তোমরা এই গুণের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক আগে থেকে করে আসতেছো। তো গুণ জিনিসটা আসলে কোত্থেকে আসছে একটু মনোযোগ দিতে হবে, প্রতিটা কথা আসলে ইম্পর্টেন্ট, প্রতিটা কথাই তোমার সামনে নিয়ে যাবে তোমাকে বিন্যাস বোঝার জন্য। আচ্ছা, সো গুণের ব্যাপারটা আসছে আসলে রিপিটিটিভ এডিশন থেকে, একটু কথাটা বুঝিও। মানে আমি যখন বারবার রিপিটিটিভ এডিশন করব, রিপিটেটিভ এডিশন, এই রিপিটেটিভ এডিশন থেকে আসলে আমার আসলে গুণের ধারণাটা জন্মগ্রহণ করছে। দেখো আমি এখানে ছিল 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, প্রত্যেকবার যখন আমি যোগ করছি 5 10 15 20 25 30, আলটিমেটলি আমি এখান থেকে 30 পাইছি। মানে বারবার যে যোগের ব্যাপারটাকে সহজ করার জন্যই গুণ জিনিসটা আসছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। বারবার যোগ না করে আমরা কি করে দিই, আমরা গুণ করে দিই। আচ্ছা ভালো কথা। সো এটা কিন্তু তোমরা আরও অনেক অনেক উদাহরণ থেকে তোমরা দেখতে পারো, যেমন হচ্ছে আমাদের এই যে হাতের হাড় আছে না, হাতের ফ্যালাঞ্জেসগুলো আছে না, ফ্যালাঞ্জেস কি, এই যে আমরা কিন্তু জানি এই যে প্রতিটা আঙ্গুলে কিন্তু 3টা করে হাড় থাকে, মানে এগুলোকে ফ্যালাঞ্জেস বলে। তোমাদের একটু বায়োলজিও শিখে ফেলছি আমি, যদিও তোমাদের বায়োলজি আমি টোটালি পারি না। তোমাদের বায়োলজির জন্য খুব ভালো একজন স্যার আছে, জানা হচ্ছে যে সোহেল জায়েদ স্যার, ডক্টর সোহেল জায়েদ, সোহেল স্যার সায়েন্স চেম্বার, তোমরা হয়তো অনেকেই তাকে চিনো। তোমরা একটু সোহেল স্যারকে মেনশন দিয়ে দিতে পারো যে আমরা সোহেল স্যারের কথা যেহেতু বলতেছি, সোহেল স্যারকে তোমরা চিনো নাকি একটু জানাইও, খুবই চমৎকার বায়োলজি পড়ায় আসলে সে। যাই হোক,
এই যে রিপিটেটিভ এডিশনের ব্যাপারটা এখন আমরা তো আরেকটু ভালো করে বুঝতে পারবা। দেখো আমাদের যে হাতের হাড়, এই যে এখানে তিনটা হাড় আছে, এখানেও তিনটা হাড় আছে, এখানেও তিনটা হাড় আছে, এখানেও তিনটা হাড় আছে। সো তাহলে এই আঙ্গুলেও তিনটা, এই আঙ্গুলেও তিনটা, মানে ফ্যালাঞ্জেস আছে। এই আঙ্গুলেও তিন ফ্যালাঞ্জেস নাকি আসলে ফ্যালাঞ্জেসই হবে হয়তো, বা আমি বহুত আগে পড়ছিলাম। সো এখানেও তিনটা আছে, এখানেও তিনটা আছে, এখানেও তিনটা আছে, এখানেও তিনটা আছে। তো আলটিমেটলি কি হয়? আলটিমেটলি হয় কি, 3 + 3 + 3 + 3। আমি যদ্দূর জানি এটাতে দুইটা আছে, তো এটাকে আর চিন্তা করতে পারবো না আমরা আসলে। সো প্রতিটা যে যখন তিনটা থাকে, তখন আলটিমেটলি আমার এই চার আঙ্গুলে কয়টা হাড় আছে? আমার এই চার আঙ্গুলে 12টা হাড় আছে। এটা খুব সহজ একটা চিন্তা আসলে। সো আমরা কিভাবে চিন্তা করি, আমরা কি করি, আচ্ছা প্রত্যেকটাতেই যেহেতু তিনটা করে হাড় আছে, চারটা আঙ্গুল 3 × 4, আমরা ধুম করে আসলে 12 ব্যাপারটা তুলে দিই। সেটাই আসলে রিপিটেটিভ এডিশন থেকে, এই যে বারবার যোগ করার ব্যাপারটা থেকে গুণ আসতেছে। সেই জিনিসটা আসলে খুব বোঝার একটা ব্যাপার। আচ্ছা, তো মনোযোগ দাও, এই গুণের ধারণাটা আমরা এতক্ষণ কয়টা উদাহরণ দিলাম? আমরা প্রথমে বলছি যে ওই যে স্যামসাং মোবাইলের কথাটা, তারপরে আমরা বললাম কি যে গোল্লা 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 যেগুলো ব্যাপারগুলো, তারপর আমরা বললাম হাতের যে হাড় আছে ওই হাড় যে রিপিটেটিভ এডিশন সে ব্যাপারটা। একদম প্রতিটা বইয়ে, একদম প্রায় প্রতিটা বইয়ে একটা আসলে উদাহরণ সবচেয়ে বেশিবার আছে, একটা উদাহরণ সবচেয়ে বেশিবার আছে সেই গুণের ধারণাটা বোঝার জন্য। সেই উদাহরণটা এখন আমি তোমাদেরকে দিব, সেটা খুব মজার একটা উদাহরণ। সাপোজ সাপোজ তুমি ঢাকা থাকো। এখন অনেকে চিৎকার করে উঠবে যে স্যার আমরা তো চিরাং থাকি, আমরা কেন ঢাকা থাকবো? সাপোজ ধরে নাও না তুমি ঢাকা থাকো, অ্যান্ড ঢাকা থেকে তুমি সাপোজ চট্টগ্রাম হয়ে তুমি কক্সবাজারে যাবা। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে তুমি কক্সবাজারে যাবা। তখন প্রশ্নটা এরকম হতে পারে যে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার কত উপায় যেতে পারো, কিন্তু আমরা তো কোনো রাস্তা দেই নাই। দেখো ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে। একটু মনোযোগ দিতে হবে সবাইকে, প্রত্যেকটা বইয়ে এই উদাহরণটা আছে আসলে, কিন্তু এটা কি বলতে চাই একটু ফিল করো। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সাপোজ তিনটা রাস্তা আছে। একটা হচ্ছে সাপোজ বিমান রাস্তা, একটা হচ্ছে বিমান রাস্তা, আরেকটা হচ্ছে ধরো বাস, আরেকটা হচ্ছে ধরো ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ধরে নাও যে তোমাদের তিনটা রাস্তা আছে। আচ্ছা, আবার চট্টগ্রাম থেকে ধরো কক্সবাজার যাওয়ার জন্য চারটা রাস্তা আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য চারটা রাস্তা আছে। কি কি আছে? সাপোজ একটা হচ্ছে বিমান, যদি চট্টগ্রাম থেকে যাওয়ার জন্য কক্সবাজারে বিমান রাস্তা নাই আমি যত জানি। আচ্ছা, চট্টগ্রাম থেকে মানে ভায়া ঢাকা হয়ে যাইতে হয় আর কি। আচ্ছা, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য ধরো বাস আছে, ট্রেন আছে, ট্রেন আছে। সাপোজ ধরো এখানে আরেকটা আছে যেটা হচ্ছে নৌপথ আছে। অনেকগুলো পথে তোমরা কক্সবাজার চালিয়ে যেতে পারো। আচ্ছা, সো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য চারটা রাস্তা আছে। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, একটু মনোযোগ দাও, প্রশ্ন যদি করি যে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার মোট কয়টা রাস্তা আছে? মোট কয়টা রাস্তা আছে দেখি, আমাকে একটু অ্যান্সার দাও। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার মোট কয়টা রাস্তা আছে একটু বলো দেখি। 12টি উপায়, অনেকে অ্যান্সার দিচ্ছে 12টি উপায়। আচ্ছা, কিন্তু দেখো অনেকে কিন্তু এটাও অ্যান্সার দিতে পারে, অনেকে কিন্তু এটাও আনসার দিতে পারে যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মোট তিনটা রাস্তা আছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার মোট চারটা রাস্তা আছে, 3 + 4 মোট আসলে 7টা রাস্তা আছে। অনেকেই এই অ্যান্সারটা হয়তো বা দিতেও পারে, কিন্তু এটা খুব বিশ্রী রকমের ভাবে আসলে একটা ভুল অ্যান্সার হবে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার মাত্র আপাত দৃষ্টিতে মনে হইলেও 7টা রাস্তা আছে, আসলে কিন্তু 7টা রাস্তা না, আসলে অনেকগুলো রাস্তা আছে। এই যে 12টা, অনেকে অ্যান্সার দিছে 12টাই রাস্তা আছে। দেখো কিভাবে হইতে পারে। বিমানকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, আর বিমানকে বি দ্বারা প্রকাশ করলাম। এই যে বিমান, বিমান তুমি দোনোভাবেই আসলে তোমার কাছে অনেক টাকা পয়সা হইলে তুমি বিমান দিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নাই। তারপর ধরো তুমি বিমানের সাথে বাসও যেতে পারো, বিমানের সাথে বাস, এই যে বিইউ দিয়ে দিলাম আমি, বিমানের সাথে বাস। তুমি বিমানের সাথে ট্রেনও যেতে পারো, বিমানের সাথে ট্রেন। তুমি বিমানের সাথে নৌও যেতে পারো, বিমানের সাথে নৌ। আবার হইতে পারে তুমি বাসের সাথে বিমান, বাসের সাথে বিমান, তুমি বাসের সাথে বাস, তুমি বাসের সাথে ট্রেন, তুমি বাসের সাথে নৌ, তুমি ট্রেনের সাথে বিমান। আশা করি সবাই এতক্ষণ খুব ভালো করে বুঝে গেছে। তুমি ট্রেনের সাথে বাস, তুমি ট্রেনের সাথে ট্রেন, আবার তুমি ট্রেনের সাথে নৌ। এই যে দেখো এখানে টোটাল কয়টা উপায় বের হয়ে আসলো, একটু মনোযোগ দিতে হবে। টোটাল কিন্তু দেখো 4, এই যে 4, এই যে 4, টোটাল তোমার আলটিমেটলি 12টা রাস্তা আমার বের হয়ে আসছে। যারা আপাত দৃষ্টিতে 7 মনে করবা তারা সম্পূর্ণ ব্যাপারটাতে ভুল। এই যে 12টা রাস্তা বের হয়ে আসছে, এই 12টা রাস্তা তুমি আসলে কিভাবে বের করতে পারছো? দেখো দেখো এখানে তিনটা রাস্তা ছিল 3, এখানে চারটা রাস্তা ছিল 4, 3 × 4 মানে হচ্ছে 12।
এই যে দেখো এভাবেই কিন্তু আসলে এই 12টা চলে আসে। ব্যাপারটা একটু খেয়াল করো, সেখানেও কিন্তু গুণের যে ব্যাপারটা, গুণের ধারণাটা সেটাই কিন্তু কাজ করছে এখানে। একটা কথা এখন আমি বলবো, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে তোমাদের। এই যে বিমান, এর এর সামনে 4টা অপশন ছিল, বাস এর সামনেও 4টা অপশন, ট্রেন এর সামনে 4টা অপশন। প্রত্যেকটার সামনে যখন একই অপশন থাকে, ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছিলাম প্রত্যেকটা, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটার সামনে যখন এরকম 4টা করে অপশন আছে, তখনই তুমি আসলে গুণ দিতে পারছো, 4 গুণ 3 তুমি দিতে পারছো। এছাড়া কিন্তু তুমি দিতে পারতো না। সাপোজ বিমানের সামনে এক একটা অপশন, বাসের সামনে অন্য আরেকটা অপশন, এরকম যদি থাকতো, মানে ভিন্ন ভিন্ন থাকলে তুমি কখনো এভাবে গুণটা দিতে পারতা না। এটা খুব ভালো করে বুঝতে হবে। যখন এর সামনেও 4টা, এর সামনেও 4টা, এই অ্যাঙ্গুলও 3টা, এই অ্যাঙ্গুলও 3টা, প্রতিবার যখন, প্রত্যেকবার যখন একই মান থাকবে, তখনই আসলে তুমি গুণটা দিতে পারবা। এই জিনিসটা বারবার কেন বলতেছি তা কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আচ্ছা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। টোটাল আমাদের কাছে 12টা উপায় আছে। এখন সবচেয়ে বার্নিং যে কোশ্চেনটা সবারই মাথায় হয়তো বা এই জিনিসটা মানে কাজ করতেছে, যে আমরা করতেছি কি, আমরা শিখতেছি কি, এখানে বিন্যাস কোথায়, এখানে সমাবেশ কোথায়, এই সব কিছুর সাথে বিন্যাসের সম্পর্কটা কোথায়, সেটাই আসলে আমরা এখন খুব ভালো করে দেখব। একটু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তোমরা এতক্ষণ যা পড়ছি তা একটু ভালো করে বুঝতে পারছো নাকি আমাকে একটু বলো দেখি। এখন এই এত কিছুর সাথে এখনই ইম্পর্ট্যান্ট আসলে পড়াটা শুরু হচ্ছে, আমাদের মূলত বিন্যাসটা শুরু হচ্ছে। এই এত কিছুর সাথে বিন্যাসের সম্পর্কটা কোথায় সেটা আমরা এখন পড়বো। দেখো, সেটা আমরা একটা আসলে উদাহরণ দিয়ে শুরু করব। একটা ছোট্টখাটো একটা উদাহরণ দিব আমরা। আচ্ছা, উদাহরণটা কি একটু মনোযোগ দাও। সাপোজ হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, বাবলু। এই যে একটা উদাহরণ, খুবই প্যাথেটিক উদাহরণ। এই যে হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, বাবলু, তারা 5 ভাই। তারা কয় ভাই? 5 ভাই। দেখি বলতে কে পারবা এই 5 ভাইয়ের মধ্যে কি সম্পর্ক? মানে ভাইয়ের ভাইয়ের মধ্যে তো ভাইই সম্পর্ক, কিন্তু এছাড়াও একটা অন্য একটা আসলে এই সম্পর্ক আছে এদের মধ্যে। দেখি কে বলতে পারবা? হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, বাবলু। দেখে কে বলতে পারবা এদের মধ্যে আর কি সম্পর্ক আছে? এইচএসসি, ম্যাথ, ফ্রি, ক্লাস, বাই। বাই দিয়ে আর তো লিখতে পারলাম না। দেখি বাই দিয়ে কি হবে, তোমরা সবাই একটু লিখে দাও। তোমরা সবাই একটু কমেন্টে লিখে দাও যে বাই দিয়ে কি হবে। একটা ছোটোখাটোভাবে একটা ছন্দ মিলানোর জন্য আসলে আমি এটা নিছি। আশা করি যে সবার আসলে মনেও থাকবে বেশি। দেখো, হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, বাবলু, এরা 5 ভাই। এরা 5 ভাই, একটু মনোযোগ দিতে হবে এখন, সবাই একটু কথা মনোযোগ দাও। এরা 5 ভাই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মানে এদের এদের দৌড় দিতে খুব ভালো লাগে, এরা সবাই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তা এখন আমি যদি বলি এরা কত উপায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হতে পারে, কথাটা একটু মনোযোগ দাও। এই কথাগুলোই কিন্তু তোমাদেরকে আসলে, আচ্ছা আমি একটু লিখে দিই। মানে এই হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, বাবলু, আমার কথা শুনে শুনে তোমাদেরকে কিন্তু পরবর্তী লিখতে হবে। দেখো ভিডিওর এটাই সুবিধা যে তোমরা পজ দিয়ে আবার ব্যাপারগুলো লিখতে পারবা। এই প্রতিটা জিনিস যা যা বলতেছি সব কিছু তোমরা নোট করিও, তখনই তোমরা কিন্তু ফিল পাবা। তখন কিন্তু তোমাদের খাতায় নোটটা থাকবে, পরবর্তীতে যখন একটা সময় তোমরা খাতাটা খুলবা তখন তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। সো এই 5 ভাই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সো আমরা যদি বলি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কত উপায়ে হতে পারে, অথবা যদি প্রশ্নটা এরকম হয় যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমরা কতভাবে পেতে পারি যখন 5 জন দৌড়ে অংশ নেয়, ব্যাপারটা এরকম। আমি একটু লিখে দিই তোমাদেরকে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমরা কতভাবে পেতে পারি, আমরা কতভাবে পেতে পারি যখন 5 জন দৌড়ে অংশ নেয়। 5 জন দৌড়ে অংশ নেয়। দেখো আমার হাতের লেখা তেমন একটা সুবিধার না, তোমাদের আশা করি তাও বুঝতে আর অসুবিধা হচ্ছে না। সো তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমরা কতভাবে পেতে পারি যখন 5 জন আসলে দৌড়ে অংশ নেয়। আচ্ছা, তাহলে প্রশ্নটাই মুছে দিতে পারি। আশা করি তোমরা কম বেশি প্রশ্নটা তুলে ফেলছো। আচ্ছা, তো তাইলে এখন আমরা কিভাবে করব এটা, এই জিনিসটাই আসলে এই জিনিসটা আসলে চিন্তায় ফেলে দেয়। এই যে তখনই আসলে বিন্যাসের দরকার হয়। দেখো হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, এটা দৌড় শুরু করছে, কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে স্থান আছে। এই 3টে স্থান আমরা কীভাবে পেতে পারি? তোমরা এখন যদি যারা যারা প্রো লেভেলের, ওরা এখন এভাবে শুরু করবে যে হাবলু ফার্স্ট, মাবলু সেকেন্ড, ফাবলু থার্ড।
অথবা হাবলু ফার্স্ট, মাবলু সেকেন্ড, কাবলু থার্ড, অথবা হাবলু ফার্স্ট, মাবলু সেকেন্ড, বাবলু থার্ড। দেখো প্রত্যেকটা একটা একটা কিন্তু উপায়, তাই না? প্রত্যেকটা একটা একটা উপায়। তারপর আবার এরকম হতে পারে যে হাবলু ফার্স্ট, ফাবলু সেকেন্ড, কাবলু থার্ড, হাবলু ফার্স্ট, ফাবলু সেকেন্ড, বাবলু থার্ড। ও বাপ, এরকম যদি আমি শুরু করি তাইলে কতক্ষণে গিয়ে আমরা শেষ করতে পারবো সেটা কি কেউ সঠিকভাবে বলতে পারবে? মানে এই যে এই অবস্থা যদি শুরু করি তাহলে আসলে আমরা কীভাবে কী করবো? মানে তখন তো খুবই প্যাথেটিক একটা ব্যাপার স্যাপার হয় যে কী রে ভাই কতক্ষণ ধরে আমরা এরকম করে লিখতে থাকবো, খুবই কিন্তু জঘন্য একটা ব্যাপার স্যাপার। সো এটাই সহজ করে দেওয়ার জন্যই এই যে বিন্যাসের আসলে উৎপত্তি হয়ে গেছে। আমরা এখন একটু আপডেট চিন্তা করব, একটু মনোযোগ দাও সবাই। সাপোজ এই যে প্রথম স্থান, এই দ্বিতীয় স্থান, এই যে এটা দ, খুবই বাজে হাতে লেখা আমার, এই যে দ্বিতীয় স্থান, এটা হচ্ছে যে তৃতীয় স্থান। আচ্ছা, সো তাইলে এই যে প্রথম স্থান, প্রথম স্থানে মনোযোগ দিতে হবে। প্রথম স্থানে মানে প্রথম স্থান যে দখল করার উপায় কয়টা, কাদের কাদের কি কি উপায়, একটু মনোযোগ দাও। হয় হাবলু ফার্স্ট হবে, হয় হাবলু ফার্স্ট হবে, নয় মাবলু ফার্স্ট হবে, নয় ফাবলু, নয় কাবলু, নয় বাবলু ফার্স্ট হবে। একটু মনোযোগ দাও। এই পাঁচজন পাঁচ উপায়ে ফার্স্ট হতে পারে, তাই না? ব্যাপারটা এটাই তো, একদম সোজা কথা। মানে হয় হাবলু হবে, নয় মাবলু হবে, নয় ফাবলু, নয় কাবলু, নয় বাবলু। এছাড়া কি আর কোনোভাবে উপায় সম্ভব ফার্স্ট হওয়ার ক্ষেত্রে? শুধু প্রথম স্থানের ক্ষেত্রে আমাদের কিন্তু তিনোটা বের করতে হবে, আমরা যাবো আস্তে আস্তে তিনোটার ক্ষেত্রে। কিন্তু এই পাঁচ উপায় ছাড়া কি আর কোনো উপায় সম্ভব আছে? আমাকে বলো দেখি, একটু কমেন্টে জানাও। এই পাঁচ উপায় ছাড়া কি আর কোনো সম্ভব আছে ফার্স্ট হওয়ার? আর কি কোনো সম্ভাবনা আছে? নাই কিন্তু। সো তাহলে প্রথম প্রথম তোমার এই পাঁচ উপায় হইতে পারে, এছাড়া আর হবে না। আচ্ছা আচ্ছা, পাঁচ উপায় হইতে পারে। এখন দেখো দ্বিতীয়র বেলাটা কি হচ্ছে, একটু মনোযোগ দিতে হবে তোমাদের। সাপোজ ধরে নাও যে হাবলু ফার্স্ট, ধরে নাও হাবলু ফার্স্ট, ধরে নিচ্ছি আমি, জাস্ট ধরে নিচ্ছি হাবলু ফার্স্ট। তাহলে হাবলু যদি ফার্স্ট হয়ে যায়, একটু মনোযোগ দিতে হবে, হাবলু যদি ফার্স্ট হয়ে যায় তার সামনে আর কয়জন আছে সেকেন্ড হওয়ার জন্য? তার সামনে হয় মাবলু সেকেন্ড হবে, নয় ফাবলু সেকেন্ড হবে, নয় কাবলু সেকেন্ড হবে, নয় বাবলু সেকেন্ড হবে। এছাড়া কি আর কোনো উপায় আছে আমাকে বলো দেখি? মানে যদি হাবলু ফার্স্ট হয় তার সামনে এই চারজনই হইতে পারে যারা সেকেন্ড হবে। আচ্ছা, সাপোজ ধরো এবার মাবলু ফার্স্ট হয়েছে, একটু মনোযোগ দিতে হবে। সাপোজ ধরো মাবলু ফার্স্ট হয়ে গেছে, সে হাবলু এবার ফার্স্ট হয় নাই। মাবলু যদি ফার্স্ট হয় তার সামনে আর কজন থাকবে যারা সেকেন্ড হইতে পারে? তার সামনে হাবলু থাকতে পারে, সে সেকেন্ড হইতে পারে। তার সামনে ফাবলু থাকতে পারে, কারণ মাবলু তো ফার্স্ট হয়েই গেছে। ফাবলু থাকতে পারে, তার সামনে কাবলু থাকতে পারে, তার সামনে বাবলু থাকতে পারে। মানে হাবলু যদি ফার্স্ট হয় তার সামনেও চারজন তোমার সেকেন্ড হইতে পারে, মাবলু যদি ফার্স্ট হয় তার সামনেও তোমার চারজন থাকবে যারা সেকেন্ড হইতে পারে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো। আচ্ছা, ফাবলুর বেলায় কি সেম একই কাহিনী হবে না? ফাবলুর বেলাও চারটা অপশন থাকবে, কাবলুর বেলাও চারটা অপশন থাকবে, বাবলুর বেলাও চারটা অপশন থাকবে। একটু মনোযোগ দাও, এই জায়গাটাই খুব ইন্টারেস্টিং, খুব মজার। এবং এই জায়গাটা যে ভালো করে একবার বুঝতে পারবে তার ডেফিনেটলি দেখবা বিন্যাস সমাবেশ এসে মাস্টার হয়ে যাবে। আচ্ছা, সো প্রথম স্থান পাঁচ উপায়ে দখল করতে পারে। ওই পাঁচজনের প্রত্যেকজনের সামনে এই যে কথাটা চলে আসছে প্রত্যেক, এই যে লাস্ট আমি কিন্তু প্রত্যেক কথাটা বারবার আমি বক্স করতেছিলাম। দেখো হাবলু তার প্রত্যেকে এর সামনে চারটা, মামলুর সামনেও চারটা, ফাবলুর সামনেও চারটা, কাবলুর সামনেও চারটা, সেকেন্ড হওয়ার অপশন আছে, বাবলুর সামনেও চারটা আছে। প্রতিজনের সামনেই চারটা করে অপশন থাকে, প্রতিজনের সামনেই চারটা করে অপশন থাকে। প্রতিজনের সামনে যদি চারটা অপশন থাকে তাহলে আমরা কি করতাম? কিছুক্ষণ আগে গুণ দিতাম না আমরা? সো তাহলে তাহলে কি করতাম আমরা? দেখো প্রথম আর দ্বিতীয় স্থানের জন্য পাঁচজন ছিল প্রথম, তার প্রত্যেকের সামনেই তোমার কি চারটা করে অপশন আছে। টোটাল উপায় কি আছে? টোটাল উপায় আসলে ফার্স্ট আর সেকেন্ডের জন্য 20টা, তৃতীয়টা এখনো বাকি আছে, আমরা তৃতীয় যাবো। দেখো প্রথম আর দ্বিতীয়র জন্য 20টা উপায় আছে। আমি যদি একটু একটু মনোযোগ দাও তোমরা, এই যে দেখো 20টা উপায় যে আমি লিখছি, এই 20টা উপায় আমি তোমাদেরকে একদম হাতে কলমে ধরে ধরে দেখাবো। দেখো প্রথমে ছিল হাবলু, হাবলুর সামনে চারটা অপশন ছিল, আমি একটু আরেকটা বার লিখি কষ্ট করে। মাবলু, মাবলুর সামনেও চারটা অপশন। তারপরে ফাবলু, তার সামনেও হচ্ছে তোমার চারটা অপশন। তারপরে কাবলু, আমি আশা করি এখানে লিখলে তোমরা একটু দেখতে পাবে। কাবলু, তারপর হচ্ছে বাবলু, তার সামনে হচ্ছে যে চারটা অপশন। তোমাদের একটু বোরিং লাগবে বাট একটু কষ্ট করে দেখো, দেখবা ফিল করতে পারবা। ফার্স্ট যদি হাবলু হয়, সেকেন্ড তাহলে মাবলু হইতে পারে। ফার্স্ট যদি হাবলু হয়, সেকেন্ড তাহলে ফাবলু। ফার্স্ট যদি হাবলু হয়, সেকেন্ড তাহলে কাবলু। ফার্স্ট যদি হাবলু হয়, সেকেন্ড তাহলে বাবলু হইতে পারবে। MFCB। আচ্ছা, চারটায় উপায় থাকবে। সাপোজ ফার্স্ট যদি মাবলু হয়, সেকেন্ড তোমার কি হবে? হাবলু।
এম হবে, এফ হবে, এম এর সাথে সি হবে, এম এর সাথে বি হবে। একদম নিচে চলে গেছে, আশা করি তাও দেখতে পাচ্ছ তোমরা। আমি জানি না তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ নাকি। আচ্ছা, তারপরে ফার্স্ট যদি এফ হয় তাহলে এফ এইচ, এফ এম, মনোযোগ দিতে হবে তোমাদের, আশা করি সবাই বুঝতে পারছো। এফ এম, এফ সি, এফ বি, আর হচ্ছে তোমার সি যদি হয় তাহলে কয়টা গেলো? চারটা চারটা চারটা। আশা করি সবাই বুঝে গেছে ততক্ষণে। সি এইচ, সি এম, সি এফ, সি বি, আর এটা হচ্ছে যে বি এইচ, বি এম, বি এফ, বি সি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে 20, এই 20 ফার্স্ট আর সেকেন্ড। আমি কিন্তু এখন আমি কিন্তু থার্ডে যাই নাই। দেখি আপাতত ফার্স্ট আর সেকেন্ড পর্যন্ত তোমরা বুঝছো নাকি একটু বলো তো আমাকে দেখি। তো তাহলে প্রথম যদি সে হয় তার সামনে চারটে উপায়, দ্বিতীয় সে হইলে প্রথম এম হইলে তার সামনে চারটা, প্রতিটার সামনে যখন চারটা চারটা করে উপায় আছে, আমি লাস্ট বলছিলাম প্রত্যেকের সামনে যখন চারটা উপায় থাকবে তখন আমরা গুণ করব, এই জন্য আমরা কিন্তু গুণ করছি। আচ্ছা, আমরা গুণ করছি, আমরা এটা একটু মুছে দিচ্ছি এবার। আচ্ছা, তো তাইলে 5 গুণ 4 আসছে প্রথমে, 5 4 20। এবার কিন্তু তৃতীয় স্থান, তৃতীয় স্থানটা একটু ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো একটু একটু এই জায়গাটা বুঝতে অনেকেরই একটু অসুবিধা, একটু বুঝতে চেষ্টা করো। তাহলে আমাদের এখানে 20টা উপায় চলে আসছে প্রথমে ফার্স্ট আর সেকেন্ডের জন্য। আচ্ছা, সাপোজ ধরো এই যে এইচ এম কিছুক্ষণ আগে লিখছি না, তারপর আমি এইচ এফ কিছুক্ষণ আগে লিখছি না, এরকম লিখছি না, এরকম 20টা লিখছি আমি। আচ্ছা, তো তাহলে এইচ আর এম যদি ফার্স্ট আর সেকেন্ড হয়, দেখে আমাকে বলো দেখি তার সামনে কয়টা উপায় থাকবে থার্ড হওয়ার, মানে তার সামনে আর কয়জন থাকবে থার্ড হওয়ার জন্য? তার সামনে আর কয়জন থাকবে থার্ড হওয়ার জন্য আমাকে বলতো? 3জন না? এইচ ফার্স্ট হইলো, এম সেকেন্ড হইলো, তাহলে এফ সি বি, এফ সি বি, এই 3জন কিন্তু তোমার থেকে যায় তৃতীয় হওয়ার জন্য। মানে এইচ এম এফ হইতে পারে, এইচ এম সি হইতে পারে, এইচ এম বি হইতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলোই তো অপশনগুলো। আমরা তো এটাই প্রথমে বলছি, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কত উপায় আমরা বেছে নিতে পারবো। সবাই একটু বুঝছো নাকি বলো, সবাই এটা বুঝছো নাকি বলো দেখি। 3, হ্যাঁ, থার্ডে প্রবলেম 3জন, এই তো ভেরি গুড, আশা করি বুঝে যাচ্ছ তোমরা একদম সুন্দর। সবাই একটু বলো প্লিজ, বুঝছো নাকি? প্রত্যেকের কাছে 3টা করে অপশন থাকবে, হ্যাঁ 40+ তো অবশ্যই হবে অ্যান্সার। 3, ভেরি গুড, এই তো চমৎকার। তাইলে আচ্ছা, কিছুক্ষণ আগে এইচ এম লিখছিলাম, দেখো দ্বিতীয়তে কি লিখছিলাম? এইচ এফও কিন্তু লিখছিলাম, এইচ এফ। আচ্ছা, ফার্স্ট যদি এইচ হয়, এফ যদি সেকেন্ড হয়, সো তাহলে তার সামনে আর কয়জন থাকবে আমাকে বলো তো? তার সামনেও কিন্তু 3জন থাকবে। দেখো এইচ আর এফ এর এম থাকবে, সি থাকবে, বি থাকবে, তাই না? তো তাহলে ওই যে 20টা লিখছি আমরা, 20 জনের প্রত্যেকের সামনে আবার কয়জন করে অপশন থাকবে? 3জন করে থাকবে, তাই না? 20 জনের প্রত্যেকের সামনে কয়জন করে থাকবে? 3জন না? আমাকে একটু বলো দেখি সবাই, বুঝতে পারছো নাকি? দেখো এই 20টা লিখছিলাম আমরা, ওই 20-এর প্রত্যেকের সামনে 3জন করে থাকবে তোমার। সো তাইলে প্রত্যেকের সামনে, 20-এর প্রত্যেকের সামনে যদি 3জন থাকে, সো তাহলে আমরা কত দ্বারা গুণ করবো? আমরা অবশ্যই 3 দ্বারা গুণ করবো না? সো তাহলে আলটিমেটলি ফার্স্ট সেকেন্ড থার্ড টোটাল হবে কত? 5 4 20, 3 20 60। এই যে 60ই কিন্তু অ্যান্সার, এটার অ্যান্সার কিন্তু 60। অনেকেই আগে অ্যান্সার দিছিলা 60, খুবই চমৎকার, খুবই চমৎকারভাবে অনেকে অ্যান্সার দিছিলা। কিন্তু এখন এই যে ভিতরকার যে ব্যাপারটা, কীভাবে ব্যাপারটা ঘটলো সেটাকে একটু বুঝতে পারছো নাকি আমাকে বলো। আমরা যদি প্রথম নেই, মানে প্রত্যেকজনের সামনে 4জন করে ছিল, সো তাহলে 5 গুণ 4 দিছিলাম আমরা। তারপর আবার প্রত্যেকজনের সামনে তোমার 3জন করেছিল, তাহলে আমরা টোটাল গুণ দিছিলাম। যখন এই জন্যই গুণের ধারণাটা অনেক ইম্পর্টেন্ট। গুণের ব্যাপারটা বুঝলেই তুমি কেন 5 গুণ 4 গুণ 3 হলো সেটা কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবা। আমরা বলছিলাম যে একটু অ্যাডভান্স চিন্তা করব, অ্যাডভান্স গণনা করব আমরা। আমি যদি তোমাদেরকে কিচ্ছু এগুলো না বুঝিতাম কোনো অসুবিধা হতো না। আমি যদি ডিরেক্ট বরাবর সূত্রে চলে যেতাম, অঙ্কে চলে যেতাম, তাহলে তোমরা কিন্তু ইজিলি সবগুলো অঙ্ক করতে পারতা, কিন্তু তুমি সারা জীবন এই জিনিসটা ফিল করতে পারতা না, হয়তো বা বিন্যাস সমাজটা কী বুঝায়। তোমরা কিছুক্ষণ পর হয়তো আরও ডিপলি ব্যাপারটা ফিল করতে পারবা। আচ্ছা, বুঝছো আশা করি। সো তাহলে তাহলে এই যে প্রত্যেকজনের সামনে যখন এরকম থাকে তখন আসলে কি হয়? তখন আসলে গুণ হয়। এই যে এতক্ষণ ধরে আমরা যে কাজটা করছি, 5 গুণ 4 গুণ 3, যে কাজটা করছি সেটাই আসলে কি জানো? সেটা আসলে 5p3। একটু বুঝিও, 5p3 মানে হচ্ছে 60। অ্যান্ড 5p3 এই জিনিসটা কি? মানে 5জন থেকে 3জনকে নিয়ে যে সাজাইছি আমরা, এই সাজানোটাই হচ্ছে আসলে বিন্যাস। দেখো এখানে কিন্তু আমি সাজাইছিলাম এইচ এম এফ, এম এইচ এফ, এরকম করে আমরা সাজাইছি না? এরকম করে আমরা সাজাইছি। কিন্তু এই যে 5জন থেকে 3জনকে নিয়ে আমরা কত উপায়ে সাজাইতে পারবো, টোটাল যে 60 উপায়ে, সেই জিনিসটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখছি। তো সাজানো, এই যে ওয়ার্ডটা চলে আসছে সাজানো, যেটা আমি একদম প্রথমে তোমাদেরকে বলছিলাম যে সাজানো মানেই আসলে বিন্যাস। সাজানো মানেই বিন্যাস। দেখো এখানে
একদম মনের মধ্যে গেঁথে নাও এখন যে কথাটা বলবো। এখানে অর্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্ডার এখানে ম্যাটার করে। এখানে অর্ডার মানে কি, ক্রম, ক্রমটাই হচ্ছে এখানে মেইন। সাজানোর বেলায় ক্রমটাই হচ্ছে মেইন। ক্রম কি, এই যে দেখো হাবলু যখন ফার্স্ট, মাবলু তখন সেকেন্ড, ফাবলু তখন থার্ড। যখন এই যে মাবলু ফার্স্ট হয়ে গেছে তখন এটা আর এটা কি টোটালি মিল আছে? তখন টোটালি কিন্তু মিল নাই। এখানে দেখো একটা অর্ডারটা চেঞ্জ করে দিছি, এই অর্ডারটাই ম্যাটার করছে, তখন মাবলু ফার্স্ট হয়ে গেছে। সো এই যে অর্ডার যেখানে ম্যাটার করে সেটাই হচ্ছে সাজানো, সেটাই হচ্ছে আসলে বিন্যাস। কিন্তু সমাবেশে কোনো অর্ডার ম্যাটার করে না, না না। সমাবেশে কোনো ক্রমও ম্যাটার করে না, কিন্তু বিন্যাসে ক্রমটা ম্যাটার করে। তুমি যেভাবে সাজাচ্ছ, সাজানোর ক্রমটাই ম্যাটার করবে। যে এই যে দেখো এখানে ক্রম ম্যাটার করতেছে। সো ব্যাপারটা হচ্ছে তোমার এই 5 জন থেকে 3 জনকে আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিলাম, 5 জন থেকে 3 জনকে আমরা সাজাইছি। আসলে সাজাইছি কত উপায়ে? 60 উপায়ে সাজাইছি। এটাই হচ্ছে যে মূল কথা। সাজানো মানে আসলে কি? সাজানো মানে আসলে বিন্যাস। তো এখন তুমি এই যে 5p3 আমরা শিখলাম, এটা আমরা 5p3 মানে 5 × 4 × 3, 5p3 মানে 5 × 4 × 3। আমরা 4 জন থেকে 2 জনকে নিয়েও চিন্তা করতে পারবো এরকম, মানে 4p2। 4 জন থেকে যদি 2 জনকে নিয়ে আমরা চিন্তা করি, সেম একই প্রবলেম আমরা কিন্তু চিন্তা করতে পারবো। একটু তোমাদেরকে দেখাবো নাকি? ধরো হাবলু, মাবলু, ফাবলু, কাবলু, এই 4 জন আছে। এখন ধরো পোস্ট আছে 2টা, ফার্স্ট আর সেকেন্ড। এখন পোস্ট আছে 2টা, ফার্স্ট আর সেকেন্ড, ঠিক আছে? সো যখন তুমি চিন্তা করবা ফার্স্ট হওয়ার জন্য কয়জন আছে? ফার্স্ট হওয়ার জন্য 4 জন আছে। দেখো এই যে 4 জন আছে, ফার্স্টের জন্য 4 জন আছে। তো আমি প্রথমে 4টা লিখলাম, 4-এর সাথে কিছু একটা গুণ হবে, বুঝতে পারতেছো? সো প্রতিটার সামনে কারা কারা আছে, মানে ফার্স্ট হয়ে সেকেন্ড হওয়ার জন্য কারা কারা আছে? সেকেন্ড হওয়ার জন্য হয় এম আছে, নয় এফ আছে, নয় সি আছে। আবার এম যদি ফার্স্ট হয় তার সামনেও 3টা, এফ যদি ফার্স্ট হয় তার সামনেও 3টা, সি যদি ফার্স্ট হয় তার সামনেও 3টা। দেখো একদম ডিপে চলে গেছি আমরা। এই ব্যাপারগুলো সবাই মানে যদি তুমি একটু অমনোযোগীভাবে ক্লাস করো কখনোই বুঝতে পারবে না, ফিল করতে পারবে না। ফিল করার জন্য তোমাকে একদম 100% মনোযোগ দিতে হবে। সো এইচ এর সামনেও 3টা অপশন, এম এর সামনেও 3টা অপশন, এফ এর সামনেও 3টা অপশন, সি এর সামনেও 3টা অপশন। প্রতিটার সামনে যখন 3টা করে অপশন থাকে, 4টার সামনে 3টা করে অপশন, সো তাহলে 4 × 3 আনসার কত হবে? আসলে আনসার হবে তখন 12। আনসার হবে তখন কত? আনসার হবে 12। এই যে 12টা উত্তর কিন্তু, মানে 4 জন থেকে আমি যদি ফার্স্ট আর সেকেন্ড নির্বাচন করতে চাই তাহলে আমি 12 উপায়ে নির্বাচন করতে পারবো। সো আশা করি ব্যাপারটা বুঝে গেছো। সো তাহলে আমি কি বলছি? আমি যদি বলি 4p2 মানে তাহলে কত হবে? 4 × 3 হবে 12। এখানে কিন্তু খুব সুন্দর একটা জিনিস অলরেডি চলে আসছে। 5p3 মানে 5 × 4 × 3, মানে 5কে এই যে 5 × 4 মানে 3টা এখানে আছে। 4p2 এখানে 2টা আছে। তাহলে তোমাকে যদি কেউ বলা হয় ধরো 10p5, 10p5 কী হবে তাহলে বলো তো দেখি? তাহলে এরকম করে আমরা 5 ঘর পর্যন্ত যাব। 10 × 9 × 8 × 7 × 6, যে দেখো 1 2 3 4 5, এই যে 5। আশা করি বুঝতেছো। যদি কেউ বলে যে 100p3, তাহলে কি করবা? 100 × 99 × 98 এরকম করবা, তাই না? ব্যাপারটা এরকমই তো নাকি? অবশ্যই এরকম। আচ্ছা, যদি কেউ বলে 1000p2, তাহলে কি করবা? 1000 × 99, এটাই হচ্ছে যে 1000p2। আশা করি যে পি এর ব্যবহারটা খুব ভালো করে সব বুঝে গেছে। 5p3 5 × 4 × 3, 4p2 4 × 3, 10p5 তাহলে 10 থেকে আলটিমেটলি 5টা পর্যন্ত গুণ হবে। 100p3 তাহলে 3টা গুণ হইলো। আশা করি সবাই ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছে। সো ঠিক আছে। সো এই পি এর ব্যাপারটা আশা করি সবাই ব্যাপারটা বুঝছে। এখন এই যে 5p3-তে আমরা একটু আবার চলে যাব, একটু মনোযোগ দাও সবাই। 5p3 মানে 5 × 4 × 3, সবাই একটু মনোযোগ দাও, এখন এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, 5p3 মানে তো এটা আমরা বুঝলাম। কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা 5 ফ্যাক্টোরিয়ালের কথা বলছিলাম, মনে আছে? 5 × 4 × 3 × 2 × 1, 5 ফ্যাক্টোরিয়াল একটা কথা বলছিলাম যে 5 থেকে 1 পর্যন্ত গুণ। 6 ফ্যাক্টোরিয়াল হইলে 6 × 5 × 4 × 3 × 2 × 1, এটাকে আসলে 6 ফ্যাক্টোরিয়াল বলে। একদম শুরুতে আমি এটা বলছি তোমাদেরকে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হবে কি? 5 ফ্যাক্টোরিয়াল হলে অবশ্যই এখানে 5 থেকে 1 পর্যন্ত হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, হ্যাঁ, 5 × 4 × 3 তো সাথে একটা কাজ করি, 2 × 1 দিই। সো তুমি কত বড় বাপের বেটা হয়ে গেছো, এখানে 2 × 1 দিবা। তুমি কি নিচে তাহলে একটা ভাগ দিতে হবে না? আবার 2 × 1 দিয়ে অবশ্যই তোমাকে কাটাকাটি করে সমতা বিধান করে ফেলতে হবে। আশা করি এই সমতা বিধান বোঝার জন্য কারো কোনো অসুবিধা হয় নাই, অন্য কিছুতে অসুবিধা হইলেও। আচ্ছা, একদম সোজা কিন্তু। তাহলে 5 × 4 × 3 × 2 × 1, তাহলে আমি একটু 2 × 1 দিয়ে দিলাম। তাহলে অবশ্যই সমতা বিধানের জন্য নিচেও 2 × 1 দিতে হবে। আচ্ছা, এই যে উপরে 5 থেকে 1 পর্যন্ত এটাকে কি লেখা যায়? এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? অবশ্যই আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অবশ্যই 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর নিচে আছে কত? নিচে আছে তোমার 2 × 1 মানে 2 আছে। আচ্ছা, 2
এই 2 এই জিনিসটা কি বলো তো একটু আমাকে দেখি, একটু দেখো। এই 5 থেকে 3 বিয়োগ দিলে কিন্তু 2 হয়, একটু মনোযোগ দাও। 5 থেকে 3 বিয়োগ দিলে কিন্তু 2 হয়, 2 মানেই কিন্তু 5 বিয়োগ 3, কথা বুঝিও, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে 5 বিয়োগ 3। এখন আবার দেখো 2কে কি লেখা যায়, 2 ইন্টু 1 লেখা যায় না? মানে 2কে আসলে 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, একটু মনোযোগ দিও। 2 মানেই কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, একই কথা। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, মানে 2 ইন্টু 1 মানেই আলটিমেটলি 2। আচ্ছা, সো তাইলে আমরা এই 2কে, আমরা প্রথমে একটা কাজ করি, 2কে আগে 2 ফ্যাক্টোরিয়াল লিখি, 2কে 2 ফ্যাক্টোরিয়াল লিখি। এই 2 এর পরিচয় কি? এই 2 আসলে 5 থেকে 3 বিয়োগ দিলেই 2 হয়। সো তাহলে দেখো, আমরা যদি 2 এর পরিচয় যেতে চাই, 2 পরিচয় হচ্ছে 5 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো তাহলে আলটিমেটলি বের হলো 5p3 মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাই শুরু থেকে আমি তোমাদেরকে এখানে আসলে লিখে রাখছিলাম, NPR 5p3। এন এর জায়গায় যদি 5 কল্পনা করো, 3 এর জায়গায় যদি আর কল্পনা করো, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল দেখো, আর 5 মাইনাস 3 n মাইনাস আর n মানে সরি n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই যে সূত্রটা, সেটা প্রথম থেকে কিন্তু আমি লিখে রাখছিলাম, কিন্তু এখন গিয়ে সেই সূত্রের যে ডেপথ, সূত্রের যে গভীরতা, সেই সূত্রটা আসলো কোত্থেকে সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই একটু বলো, তোমরা ইন্টারেস্টিং লাগছে নাকি তোমাদের? দেখো এই যে সূত্রটা আসছে কোত্থেকে, সবাই একটু আমাকে বলো দেখি, বুঝতে পারছো নাকি? প্লিজ একটু বলো। আমি অনেক কষ্ট করছি এই লাইনটাতে আসার জন্য। আমার ক্লাসের শুরুটার থেকে একদম শেষ পর্যন্ত খালি একটা টার্গেট ছিল, একটা টার্গেট ছিল, দেখো আমাদের এই সূত্রটা আনা। আমার আর কোনো টার্গেট ছিল না। আমি চাচ্ছিলাম যে কোনোভাবে তোমাদেরকে এই সূত্রটা কিভাবে আসছে সেই জিনিসটা আসলে একটু মানে ফিল করানোর জন্য, যে NPR মানে কেন n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক বেশি সোজা হয়ে যাবে অনেক কিছু জিনিস। তোমরা যদি আজকের ক্লাসটা, আমি বলি আজকের ক্লাসটা খুবই ডিস্টার্বিং একটা ক্লাস, আমি বারবার বলতেছি। একে তো প্রথম ক্লাস, তোমাদের সাথে আমার অনেকের সাথেই আজকে প্রথম দেখা। সো প্রথম দেখা, এবং প্রথম দেখার ইমপ্রেশনটাও অনেক বেশি আসলে ইন্টারেস্টিং হওয়াটা উচিত। এজন্য খুব মানুষ সহজ একটা টপিক শুরু করে, একদম ম্যাট্রিক্স নির্ণায়ক বা হচ্ছে যে তোমার একদম একদম মানে কোনো সিম্পল কথাবার্তার। কিন্তু এই এই যে এতক্ষণে যা বুঝলাম, কত কথা বলতে হয়েছে দেখছো। সো আমি যখন কথা বলবো বেশি, তখন হচ্ছে যে বুঝের হারটা অথবা স্টুডেন্ট একটু কমে যাবে। কিন্তু একটা সুবিধা আছে, এটা ভিডিও লেকচার। তো ভিডিও লেকচার যখন এটা সেভ হবে, তুমি যখন বারবার টেনে দেখবা, তখন দেখবা যে কথার ডেপথগুলো, কথার গভীরতাগুলো খুব ভালো করে বুঝতে পারবা। আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, সো তাইলে দেখো NPR সূত্রটা কোথেকে আসছে তা কিন্তু আমরা খুব ভালো করে বুঝে গেছি। তোমরা আরও সব কিছুর জন্য চিন্তা করো। আমরা 5p3 জন্য চিন্তা করছি, আমরা ধরো এরকম চিন্তা করবো 7p4, আমরা এরকম চিন্তা করলাম। তো 7p4 মানে কি? কিছুক্ষণ আগে কিন্তু আগে বলো 7p4 মানে কি? 4 7 ইন্টু 6 ইন্টু 5 গুণ 4, এই যে দেখো এটাই কিন্তু হবে 7p4, কারণ 4 বার গুণ হবে। 7p4 মানে এখানে 4 বার গুণ হবে। এখানে মশা ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে এখানে আমাকে। আচ্ছা আচ্ছা, তো 7p4 মানে এখানে 4 বার গুণ হবে। সো তাহলে আমরা একটা কাজ করতে চাই, এখানে একবার 3 ইন্টু 2 ইন্টু 1 দিয়ে দিতে চাই। সো যদি আমি দিয়ে দিই, তাহলে অবশ্যই আমাকে নিচেও এটা সমতা বিধান করতে হবে, 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? সো তাইলে উপরে কি লেখা যায়? 7 থেকে 1 পর্যন্ত 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাই না? আচ্ছা, নিচে কি লেখা যায়? নিচে 3, এর পরিচয় কি? 3 পরিচয় হচ্ছে যে 3 গুণ 2 গুণ 1, মানে 7 থেকে 4 গেলে, 7 থেকে 4 গেলে আসলে 3 হয়। 3 গুণ 2 গুণ 1 মানে আসলে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। সো 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 থেকে 4 বিয়োগ 3। তো তাহলে এই 3 এর পরিবর্তে আমি চাইলেই আসলে আমি 7 বিয়োগ 4 লিখতে পারি। তো তাহলে 7p4 ইকুয়াল টু হচ্ছে যে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। NPR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো প্রথম থেকে বলে এসেছিলাম, একদম শুরুতে একটা সংজ্ঞা লিখছি, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় বা বিন্যাস হচ্ছে NPR। দেখো এটাই কিন্তু করছি, 7টা জিনিস থেকে 4টা জিনিসকে নিয়ে যে তুমি সাজাবা, 7টা জিনিস থেকে 4টা জিনিসকে নিয়ে সাজানোই হচ্ছে তোমার 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা এরকম বলি, যদি বলি 10টা জিনিস থেকে তোমার 4টা জিনিসকে নিয়ে সাজানো, তাহলে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। যদি বলি 100টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে সাজানো, তাহলে হচ্ছে যে 100 ফ্যাক্টোরিয়াল 100 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দেখো এভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস আসলে আসছে। সো এখন ইন্টারেস্টিং আরেকটা টপিক করে আজকে আমাদের আসলে ক্লাসটা শেষ হবে। ক্লাস একদম শেষ, একদম লাস্টের দিকে আর 3-4 মিনিট লাগবে। আমি যদি বলি, আমি তো এতক্ষণ বলছিলাম 5টা জিনিস থেকে 3টা বাছাই করার উপায়, 5 ইন্টু 4 ইন্টু 3, তাই না? আমি তো এরকম বলছি। আমি বলছি 7টা জিনিস থেকে 4টা বাছাই করার উপায়, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, তাই না? আমি এরকম বলছি। কিন্তু আমি যদি বলি, একটা উদাহরণ দিই, আমি যদি বলি
পাঁচটা জিনিস থেকে পাঁচটা বাছাই করার উপায়, সাজানো, বাছাই না, পাঁচটা জিনিস থেকে পাঁচটা সাজানোর উপায়, পাঁচটা জিনিস থেকে আমি পাঁচটা জিনিস নিয়ে কত উপায় সাজাতে পারি। দেখো 5p5, তো তাহলে 5 পর্যন্ত গুণ যাবে না, 5 × 4 × 3 × 2 × 1, এটাই হবে না? এটাই তো হবে। যখন 3 ছিল তখন 3 বার গুণন হয়েছে, তখন 5 হইলে তাহলে 5 বার গুণন হবে আলটিমেটলি। সো তাহলে পাঁচটা বস্তু থেকে, পাঁচটা জিনিস থেকে পাঁচটা জিনিসকে সাজানোর যে উপায়, সেটা হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। এটা কি শিখছো? এটা মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল না? তাহলে 5p5 মানেই হচ্ছে তোমার কি 5 ফ্যাক্টোরিয়াল। 5p5 মানেই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এখন একটু মনোযোগ দাও, 5p5 মানে 5 ফ্যাক্টোরিয়াল, আশা করি এটা সবাই বুঝতে পারছো। 5p5 মানেই আসলে 5 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমি এটা সূত্রে বসাই তাহলে কীরকম হবে একটু দেখো। তাহলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা তো এরকমই নাকি? তাহলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর যে উপায়, সেটা হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 5 ফ্যাক্টোরিয়াল, সেটা তো আমি বুঝলাম, উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 - 5 মানে কত? 5 - 5 মানে কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই যে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত, 0 ফ্যাক্টোরিয়াল মান কত, এই পর্যন্ত যে কত মানুষ থেকে যে আমি প্রশ্নটা পাইছি তা আসলে বলে বুঝতে পারবো না। দেখো 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে যে 1 হবে, এটাই হচ্ছে যে মূল কথা। দেখো 0 ফ্যাক্টোরিয়ালের মান যখন 1 হয় তখনই কিন্তু 5p5 = 5 ফ্যাক্টোরিয়াল হয়। এটাই তো আমরা বলছিলাম যে 5p5 5 ফ্যাক্টোরিয়াল হবে। সো এই যে দেখো আবারও মশা ডিস্টার্ব করা শুরু করে দিছে। 5p5 মানেই 5 ফ্যাক্টোরিয়াল কখন হবে? যখন আসলে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 হবে। সো এই যে 0 ফ্যাক্টোরিয়ালের মান যে 1, সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা একটা জিনিস খুব ভালো করে বুঝবা, এই যে 0 ফ্যাক্টোরিয়ালের মান যে 1, এটা হচ্ছে একটা সংজ্ঞা, এটা হচ্ছে একটা বিবৃতি। এটা এটা এরকম তোমার মনে করার উপায় নেই যে 0 ফ্যাক্টোরিয়াল মানে কেন 1, আপনি আমাকে প্রমাণ করে দেখান। এই জিনিসটা অনেকটা ফাঁকা সেটের মতো। দেখো ফাঁকা সেট জিনিসটা যদি তোমরা খুব ভালো করে বুঝো, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মান যে 1 সেটাও খুব ভালো করে বুঝতে পারবা। ফাঁকা সেট, কোনো সেট না থাকাও একটা সেট, মানে শূন্য সেট, সেও একটা নিজে একটা সেট। মানে ব্যাপারটা যদি এরকম, কোনো অবস্থা না থাকাও একটা অবস্থা। কথাটা বুঝছো নাকি একটু বলিও। মানে জিজ্ঞেস যদি করে তোর কি অবস্থা, যে আমার কোনো অবস্থা নাই, এটাও আসলে একটা অবস্থা। আশা করি সবাই বুঝতে পারছো। সো মানে 0 ফ্যাক্টোরিয়াল মান যে 1, এটা একটা সংজ্ঞা, এটা একটা বিবৃতি। আমরা এই বিবৃতিকে মানে প্রত্যেকটা লকে মেনটেন করার জন্য এটা এরকম হয়েছে জিনিসটা, মানে হচ্ছে তোমার সব কিছুর ক্যালকুলেশনটাকে ঠিক রাখার জন্য। যেমন দেখো এখানে আমাকে 0 ফ্যাক্টোরিয়াল 1 হইতেই হইতো। 0 ফ্যাক্টোরিয়াল 1 হওয়া মানেই হচ্ছে তোমার 5p5 = 5 ফ্যাক্টোরিয়ালের সমান হওয়া। আশা করি ব্যাপারটা সবাই খুব ভালো করে বুঝতে পারছো। 0 ফ্যাক্টোরিয়াল মান 1, এটা আমরা সবসময় মনে রাখবো। আমরা তাহলে মূল যে পড়াটা পড়ছি সেটা একটা আমরা সামারি টানবো, একদম সামারি। আচ্ছা তোমরা সবাই কম বেশি বুঝতে পারছো নাকি আমাকে একটু বলো দেখি। শেষ, আমাদের ক্লাস শেষ, আমরা জাস্ট একটু রিভাইজ করবো যে আমরা প্রথম থেকে শুরু করে কি পড়ছিলাম। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আরেকটা জিনিস আমরা পড়ছি, সেটা হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, বাছাই করার উপায়, বাছাই। p হচ্ছে যে সাজানো, মনে রাখতে হবে, আর সি হচ্ছে বাছাই, এই কথাটা মনে রাখতে হবে। আমরা সমাবেশ নিয়ে আজকে কিচ্ছু বলি নাই, আমরা ইনশাল্লাহ সমাবেশ নিয়ে নেক্সট ক্লাসে বলবো। সো n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কোত্থেকে আসছে আমরা নেক্সট ক্লাস দেখবো ইনশাল্লাহ। সো এটার পরে আমরা কিন্তু কি পড়ছিলাম, একদম মনোযোগ দাও, সব কিছু একই সূত্রে গেঁথে যাবে। আমরা একদম শুরুতে বলছিলাম যে তোমার মানুষ সব কিছু সাজাতে পছন্দ করে, সাজাতে গুছিয়েছি সব কিছু। এবং তোমাদের ওই যে শোকেসের মধ্যে আমরা একটা উদাহরণ দিলাম যে শোকেসে তোমরা তোমাদের মেডেলগুলা খুব সুন্দর করে তোমরা সাজিয়ে রাখো। আচ্ছা এরপরেও ওইখান থেকে আমরা গেছি কোথায়? আমরা গেছিলাম হচ্ছে তোমার যোগের ধারণা আর গুণের ধারণা। আমরা কাউন্টিং মেথডে যোগের ধারণা আমরা বলছিলাম স্যামসাংয়ের 3টা মোবাইল, আইফোনের 2টা মোবাইল, টোটাল তারা 5 উপায় আসলে তারা ওই মোবাইলগুলোকে যে কোনো একটা মোবাইলকে আসলে সে নিতে পারবে, পছন্দ করতে পারবে। আর যখন গুণের ধারণাটা আসছিল তখন ছিল কি 3 × 2, তখন হচ্ছে তোমার 6 উপায় টোটাল আসছিল। এরপর আমরা গুণের ধারণা নিয়ে আরও অনেকগুলো উদাহরণ দিছি। গুণের ধারণা নিয়ে আমরা বলছিলাম এই যে এটার কথা বলছিলাম, গোল্লা গোল্লা, আশা করি সবার মনে আছে। এখানে কয়টা গোল্লা আছে? এখানে আছে তোমার 4 × 2, টোটাল আছে 8টা গোল্লা আছে। গোল্লার উদাহরণের পরে আমরা হাতের যে ফ্যালাঞ্জেস ছিল, হাতের যে হাতের হাড়ের উদাহরণ দিছি। প্রতিটা হাড়ে তোমার 3টা করে, এই হাড়ে 3টা, এই হাড়ে 3টা, টোটাল 4 আঙ্গুলে তাহলে টোটাল 12টা ফ্যালাঞ্জেস আছে, 12টা হাড় আছে। সো তখনও কি দেখো, তখনও 4 × 3, এই যে দেখো গুণ হচ্ছে। এরপরে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার জন্য আমরা দেখছিলাম যে সেখানেও 4 × 3, 12টা তোমার রাস্তা ছিল। প্রত্যেকটার সামনে যখন তোমার 4টা করে রাস্তা আছে,
প্রত্যেকটা সামনে যখন 4টা করে রাস্তা ছিল তখন আসলে গুণ হয়েছিল। এটাই হয়েছিল এখানে। এই আঙ্গুলও 3টা, এই আঙ্গুলে 3টা, প্রতিটা আঙ্গুলে, প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে হাড় আছে। সো তখনই আসলে আমরা গুণ দিছিলাম। সো গুণের ধারণাটা থেকে কিন্তু দেখো 5 × 4 × 3 × 2 1 এই ধারণাটা আসছে। এরপর পরবর্তীতে আমরা তার সাথে বিন্যাসের যে সম্পর্কটা সেটা জানার জন্য আমরা তোমাকে অনেক আসলে পেন দিয়ে দিছি হয়তো অনেক। হাবলু মাবলু এইচএসসি ম্যাথ ফ্রি ক্লাস বাই। আচ্ছা, হাবলু মাবলু ফাবলু কাবলু বাবলু 5 বাই ছিল, এটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। আমরা প্রথম, আমরা দ্বিতীয় এবং আমরা তৃতীয়, এই 3টে স্থান আমরা কিভাবে তারা দখল করতে পারে তা দেখছি। প্রত্যেকজনের সামনে প্রথম স্থান দখল করতে পারে 5 উপায়ে। তার প্রত্যেকজনের সামনে 4টা করে অবস্থান ছিল, তার প্রত্যেকজনের সামনে 3টা করে ছিল। সো টোটাল আলটিমেটলি 60 উপায়ে, 60 উপায়ে যে তারা আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখল করতে পারবে সেটা আমরা দেখছিলাম। 5 × 4 × 3, 5টা থেকে যে কোনো 3টা জিনিসকে আসলে সাজানো, 5টা জিনিস যে কোনো 3টা জিনিসকে সাজানোই ছিল 5 × 4 × 3। এই 5 × 4 × 3 থেকে আমরা ইন্টু 2 × 1 করে দিয়েছিলাম, নিচে তারপর 2 × 1 ভাগ করে দিয়েছি। ভাগটা করে দেওয়ার পরে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে গেছি উপরে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 - 3 ফ্যাক্টোরিয়াল। এটাই সেই সূত্র, NPR = n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n - r ফ্যাক্টোরিয়াল। বহুত কিছু ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এখানে তারপর 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 সেটাও আমরা দেখতে পাইছি। একটা ছোটোখাটো রিভিউ দিয়ে দিছি, আশা করি রিভিউটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো।